আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম। ইরানের উপরে যে আক্রমণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল শুরু করেছে সেটা আজকে ১ মাস পার হলো। ১ মাসের হিসাব নিকাশটা একটু করে নেয়া দরকার। এই যুদ্ধে ১ মাসে কে কোথায় আছে? যুদ্ধ শুরুর সময়ে এবং যুদ্ধ শুরুর আগে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে বিশ্বকে বলা হয়েছিল যুদ্ধটা হবে মাত্র ৩ দিনের। সেখানে একটা শূন্য যোগ হয়েছে ১ মাস। ১ মাসে ক্ষয়ক্ষতির পরিমাণ কি? কে কোন লেভেলে আছে? এবং এই যুদ্ধে আস্তে, আস্তে নতুন দেশ যুক্ত হচ্ছে। যত এই যুদ্ধে নতুন দেশ যুক্ত হবে, তত এই যুদ্ধ আরো বিস্তার লাভ করবে এবং এই যুদ্ধ দীর্ঘায়িত হবে। যুদ্ধ কতদিন চলবে এই প্রশ্নের উত্তর আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের কাছেও নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে আছে কিনা সেই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। তবে যুদ্ধের ওই পক্ষের পশ্চিমা পক্ষের কলকাঠি যে এখন আর মার্কিন প্রেসিডেন্ট নাড়ছেন না সেটা তার গত ২-৩ দিনের কথাবার্তায় মোটামুটি স্পষ্ট। তিনি যে এই যুদ্ধে পরিচালকের ভূমিকায় নেই বরং একজন অভিনয়ের ভূমিকায় আছেন অথবা একজন অভিনেতার ভূমিকায় আছেন, যাকে শুধুমাত্র সামনে নিয়ে নাড়ানো হচ্ছে। কিন্তু যুদ্ধ পরিচালনা এবং যুদ্ধের সিদ্ধান্ত নেয়া এখন অন্যদের হাতে চলে যাচ্ছে। এই পর্যায়ে এসে ১ মাসের যুদ্ধে কে কি পেল এবং ভবিষ্যতে কে কি পাবে? তুরস্ক এই যুদ্ধের কোন জায়গায় আছে? তুরস্কে এবং তুরস্ককে নিয়ে গত ৩-৪ দিনে যে ঘটনাগুলো ঘটছে তাতে কি আমরা ভিন্ন কোনো ইঙ্গিত পাচ্ছি? এগুলো নিয়েই আজকের এই আয়োজন। সর্বশেষ সংবাদগুলো দিয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাব। এর মধ্যে অবশ্যই আপনারা লিখে জানাবেন আমার এই বক্তব্যগুলো কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা এবং শেষ পর্যন্ত যারা থাকবেন শেষ পর্যন্ত শুনতে পান কিনা। গত রাতের লাইভটাতে শেষে হঠাৎ করেই লাইভ থেকে ছিটকে পড়েছিলাম। আমার এখানে দেখাও যায়নি। অনেক দর্শক এটা বলেছিলেন। সর্বশেষ যে সংবাদ যদি এভাবে বলি, অনেকে বলেন যে আপনি কেন এভাবে বলছেন? দেখেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল। ইসরায়েলের শিল্পাঞ্চলে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে ইসরায়েলের পক্ষ থেকেই বলা হয়েছে ব্যাপক পরিমাণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইসরায়েলের কান নিউজ বলছে যে সেই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ইস্পাত কারখানা এবং আরো অনেকগুলো শিল্প কারখানা ধ্বংস হয়েছে। কোথায়? ইসরায়েলের বীরশেবা অঞ্চলে। ইসরায়েলের এই বীরশেবা অঞ্চলে ইরানের যে হামলা হলো, সেই হামলাটা কখন হলো? যখন ইসরায়েল ইরানের পানির প্লান্টে বা পানির শোধনাগারে, পানির সাপ্লাই কেন্দ্রে আক্রমণ করেছে। যদিও ইসরায়েলের এই শিল্প কারখানায়, ইসরায়েলের এই ইস্পাত শিল্পের উপরে যে আক্রমণ, সেই আক্রমণটা হয়তোবা ইরানের পানির প্লান্টে, পানির সাপ্লাইয়ের কারখানায় আক্রমণের সাথে সম্পৃক্ত না, কিন্তু এটা ইসরায়েলের জন্য বিশাল একটা ধাক্কা। ইরান গতকাল বলেছিল যে আমরা এখন ইসরায়েলের নতুন করে অর্থনৈতিক সেক্টরে আক্রমণ করব। সেই অর্থনৈতিক সেক্টরের আক্রমণের প্রথম ধাপটা হয়তোবা এই ইসরায়েলের শিল্প কারখানায় হচ্ছে এবং যে পরিমাণে অগ্নিকাণ্ড দেখা গেছে তাতে এটা বলার সুযোগ নেই যে এই আক্রমণ ইসরায়েলের শিল্প কারখানায় আঘাত করে নাই। এছাড়াও আজকে সকালে ইরান থেকে এবং একই সাথে হুথিদের পক্ষ থেকে আর হিজবুল্লাহর পক্ষ থেকে ৩ দিক থেকে ইসরায়েলে ব্যাপক পরিমাণে আক্রমণ হয়েছে এবং
কিছু কিছু খবরে বলছে যে কমপক্ষে 100 মিসাইল রকেট বিভিন্নভাবে ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত এনেছে। এই 100 মিসাইল রকেট আঘাত হানার কথা ইরানি সূত্রগুলো দাবি করছে, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এর অনেকগুলোকেই তারা ভূপাতিত করেছে, কিন্তু সেই ভূপাতিত করার পরেও কতগুলো সরাসরি আঘাত এনেছে এই ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয় না কিছু। কিন্তু এখনো পর্যন্ত বিশেষ করে গত এক সপ্তাহকে যদি আমরা ধরি, এই 20 দিন, প্রথম 20 দিন এবং শেষের 10 দিন, শেষের 10 দিনে ইসরায়েলের উপরে ইরানের আক্রমণের সক্ষমতা এবং সেই আক্রমণের সফলতা যদি বলি, অর্থাৎ ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত হানার যে সক্ষমতা এবং আঘাত হানার দৃশ্য চিত্র, এগুলো এটাই বলছে যে দিন যত যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তত দুর্বল হচ্ছে এবং ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতের পরিমাণ তত বাড়ছে। ইসরায়েল কি থেমে আছে? থেমে নেই। ইসরায়েল ব্যাপক পরিমাণে হামলা চালাচ্ছে লেবাননের সব জায়গায় ইসরায়েল হামলা চালাচ্ছে। দক্ষিণ লেবাননকে দখল করার জন্য মোটামুটি পুরো পরিকল্পনা নিয়ে নামছে ইসরায়েল। এখন ইসরায়েল, আমেরিকা, ইরানে যে পাল্টা আক্রমণ চালাচ্ছে, সেটাতে নতুন করে একটা দেশ যোগ দিয়েছে, সেটা হচ্ছে ব্রিটেন। ব্রিটেন আমেরিকার আহ্বানে, আমেরিকার চাওয়াকে মূল্যায়ন করে এই অঞ্চলে মাইন পরিষ্কার করার জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে। ব্রিটেনের পত্রপত্রিকা এটাই বলছে যে আমেরিকার ডাকে সাড়া দিয়ে ব্রিটেন মাইন পরিষ্কার করার জাহাজ এই মধ্যপ্রাচ্যে বা হরমুজ প্রণালীতে পাঠাচ্ছে। অর্থাৎ ইরান হরমুজ প্রণালীকে যে মাইন দিয়ে আটকে রেখেছে, সেই মাইন পরিষ্কার করে হরমুজ প্রণালীকে উন্মুক্ত করার পরিকল্পনা। সেই পরিকল্পনা সফল হবে কিনা সে জায়গায় আসছি পরে, কিন্তু এটার মাধ্যমে আমরা স্পষ্টই বলতে পারি যে এই যুদ্ধে এখন সরাসরি ব্রিটেন যোগ দিয়েছে। হয়তো আস্তে আস্তে আরো কিছু দেশ যোগ দিবে এই যুদ্ধে, সেদিকে আমরা আস্তে আস্তে আসব। এই যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় কিছু দেশ কাজ করছে। এই দেশগুলোর মধ্যে তুরস্ক, মিশর আর পাকিস্তানের কথা আমরা সামনে নিয়ে আসতে পারি। পাকিস্তানে সফর করছেন তুরস্ক এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। ভালো কথা, তুরস্ক, মিশর, পাকিস্তান তিনটা হচ্ছে মধ্যস্থতাকারী দেশ। সেখানে তাদের সাথে যোগ দিয়েছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। কেন বলেন তো? সৌদি আরব তো এখানে মূলত একটা পক্ষ, আমরা যদি এভাবে ধরি যে সৌদি আরব হচ্ছে একটা পক্ষ, কিন্তু সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যোগ দিয়েছেন। অর্থাৎ সৌদি আরব নিজেকে দুটো জায়গায় এখানে নিয়ে আসে। একটা হচ্ছে সে পক্ষ না ভাই, আমি পক্ষ না, আমি এখানে নিরপেক্ষ আছি এবং মধ্যপ্রাচ্যের অন্য যে সমস্ত দেশ যতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আমি ততটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি, সুতরাং এই যুদ্ধ বন্ধের ক্ষেত্রে আমিও কাজ করতে চাই। এটা হতে পারে। আরেকটা হচ্ছে যে পাকিস্তানকে এই দায়িত্ব যে দিয়েছে, কে দিয়েছে এই দায়িত্ব? মূলত আমেরিকা দিয়েছে। আবার সেই আমেরিকার সাথে সৌদি আরবের সম্পর্ক, আবার পাকিস্তানের সাথে সৌদি আরবের সম্পর্ক। সুতরাং এখানে পাকিস্তান মানেই সৌদি আরব, এরকম কি বলা যায়? প্রশ্ন আপনাদের কাছে। এখানে আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বন্ধের জন্য কেন এশিয়াতে গিয়ে বৈঠক করছে এই দেশগুলো? হতে পারতো এই বৈঠকটা ইস্তাম্বুলে, হতে পারতো এই বৈঠকটা কায়রোতে, মিশরের রাজধানী কায়রোতে। মিশর যেহেতু এই দেশের মধ্যে আছে এবং এই দেশগুলো মধ্যপ্রাচ্যের কাছাকাছি, হয়নি, পাকিস্তানে হয়েছে, ভালো কথা। ওদিকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরানের সাথে তাদের একটা রফা দফা হয়েছে, ইরান পাকিস্তানি পতাকাবাহী 20টা জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেবে। হরমুজ প্রণালীর মধ্যে, অর্থাৎ এই পারস্য উপসাগরের মধ্যে পাকিস্তানি পতাকাধারী 20টি পণ্যবাহী জাহাজ আটকা পড়ে নাই। তাহলে 20টি পাকিস্তানি জাহাজ কোথা থেকে আসবে? বিষয়টা হচ্ছে এরকম যে পাকিস্তান এবং ইরানের মধ্যে এরকম একটা সমঝোতা হয়েছে এবং খুব সম্ভবত সেখানে আমেরিকা তো সরাসরি আছে সেই সমঝোতা পাকিস্তানের পাশে, আর সৌদি আরব আছে। সমঝোতাটা হচ্ছে যে ওখান থেকে বাছাই করে পাকিস্তান কিছু জাহাজে তার পতাকা বসাবে এবং সেই পতাকাগুলো বহন করে জাহাজগুলো ওই হরমুজ প্রণালী পার হবে। পার হলে কি হবে?
পার হওয়ার পরে পাকিস্তান ওই পতাকাগুলো তুলে নেবে এবং ওই জাহাজগুলো তার গন্তব্যস্থলে চলে যাবে। কোথায় হতে পারে তার গন্তব্যস্থল? হতে পারে আমেরিকা, হতে পারে আমেরিকার দোসর কোনো রাষ্ট্রে। কি বুঝলেন? এখন এই পরিস্থিতিতে পাকিস্তানে আজকে যে 4 দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসছেন, সেখান থেকে বড় ধরনের কোনো আসার সম্ভাবনা আছে? আমার কাছে মনে হয় নাই। তারা হয়তোবা এই যুদ্ধ বন্ধের চেয়েও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, দীর্ঘমেয়াদী কোনো কিছু হতে পারে। সেটা মধ্যপ্রাচ্যে নতুন করে একটা সামরিক জোট, যে সামরিক জোট থাকবে হচ্ছে আমেরিকার নখদর্পণে। আমার কাছে মনে হয় না পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, মিশর এরা একটা সামরিক জোট করবে আর সেটা আমেরিকা থেকে পুরোপুরি স্বাধীন একটা সামরিক জোট হবে। আমার কাছে মনে হয় না বর্তমান পরিস্থিতিতে অন্তত। এরকম একটা কিছু হতে পারে। হতে পারে নতুন করে এই মধ্যপ্রাচ্যের তেল সাপ্লাইয়ের রুট নিয়ে কথা, কারণ এখন 2-3টা রুট নিয়ে আলোচনা চলছে খুব সিরিয়াসলি। হরমুজ প্রণালীতে কি কারণে আমেরিকা বাধা? আমেরিকা তো এই যুদ্ধে ইরানকে তছনছ করে দিতে পারত। আসল তো হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীতে কেন বাধা? কারণ হচ্ছে সবচাইতে বড় তেল গ্যাসের সাপ্লাই হয় এই প্রণালীর মাধ্যমে, তাই তো? এখন এই প্রণালীর মাধ্যমে যদি তেল গ্যাস সাপ্লাই না দিয়ে অন্য কোনো জায়গা দিয়ে যদি তারা তেল গ্যাস সাপ্লাই দিতে পারে, তাহলে বিষয়টা কেমন হয়? আমরা যদি সেদিকে একটু দেখি তাহলে বিষয়টা কেমন হয়? সেই বিষয়টা দেখতে হলে আমাদের 2টা জায়গা দেখতে হবে। একটা হচ্ছে সৌদি আরবের মধ্য দিয়ে, সৌদি আরবের পূর্ব থেকে পশ্চিমে যাওয়া একটা পাইপলাইন, সৌদি আরবের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাওয়া একটা পাইপলাইন, যেটা বাহরাইন এবং কাতারের কাছাকাছি জায়গা দিয়ে সৌদি আরবের একেবারে পশ্চিম দিকে লোহিত সাগরে গিয়ে পড়েছে। 1020 কিলোমিটারের এই পাইপলাইনটা এখন মনে করা হচ্ছে হরমুজ প্রণালীর বিকল্প সবচাইতে বড় লাইফলাইন। হরমুজ প্রণালীর বিকল্প সবচাইতে বড় লাইফলাইন। এই পাইপলাইনের সর্বোচ্চ যে ক্যাপাসিটি সেটা হচ্ছে প্রায় 5 বিলিয়ন ব্যারেল গ্যাস সাপ্লাই। যদি সৌদি আরব এটার সর্বোচ্চ সাপ্লাই ক্যাপাসিটিতে পৌঁছতে পারে, যেমন ধরুন এখান থেকে সৌদি আরবের দৈনিক তেল সাপ্লাই কত ছিল যুদ্ধের আগে? ছিল 7.1 মিলিয়ন ব্যারেল দৈনিক 2026 সালের ফেব্রুয়ারিতে। মার্চে সেটা এসে নেমেছে 4.3 মিলিয়ন ব্যারেল। এখন এই যে মিলিয়ন ব্যারেল থেকে এটা হচ্ছে সৌদি আরবের টোটাল তেলের সাপ্লাই। এখন এই যে পাইপলাইনের কথা বললাম, এই পাইপলাইন দিয়ে যুদ্ধ শুরুর আগে কতটুকু তেল যেত? 8,800,000 ব্যারেল দৈনিক। সেটা এখন এসে পৌঁছেছে 3.94 মিলিয়ন ব্যারেল, অর্থাৎ প্রায় 4 মিলিয়ন ব্যারেলে। তো সৌদি আরবের মার্চের যে 4 মিলিয়ন ব্যারেল, সে 4.3 মিলিয়ন ব্যারেল তেল যে সে সাপ্লাই দিত তার প্রায় পুরোটাই এই পাইপলাইনের মাধ্যমে দিচ্ছে, এবং এটার পুরো যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 5 মিলিয়ন ব্যারেল। এখন সৌদি আরব যদি এখান থেকে 5 মিলিয়ন ব্যারেল তেল সাপ্লাই দিতে পারে এবং তার 7.1 মিলিয়ন অর্থাৎ 2 মিলিয়ন ব্যারেল কম পড়বে, তার মানে হচ্ছে এই যুদ্ধ থেকে সে খুব বেশি একটা ঝামেলায় পড়বে না, বা কম ঝামেলায় সে এখান থেকে বেরিয়ে যাবে। এখন এই তেল সাপ্লাইয়ের লাইনটাকে আরো অ্যাক্টিভ কিভাবে করা যায়? এক। দ্বিতীয় হচ্ছে কুয়েত এবং ইরাক থেকে সিরিয়ার মধ্য দিয়ে নতুন একটা তেলের পাইপলাইনের কথা ভাবছে আমেরিকা এবং আরব দেশগুলো। আমেরিকা সেই পাইপলাইনটিকে ইরাক থেকে সিরিয়া হয়ে সিরিয়ার মধ্য দিয়ে ভূমধ্য সাগরে যেন পড়ে এটা ভাবছে। এটা অনেক আগে ছিল, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আপনারা জানেন যে সিরিয়ার যুদ্ধটাই শুরু হয়েছে, অনেকে বলছেন সিরিয়ার যুদ্ধটাই মূলত শুরু হয়েছিল সেই পাইপলাইনটা যেন না হয় সিরিয়ার মধ্য দিয়ে, এটার জন্য সেই পাইপলাইন সিরিয়ার মধ্য দিয়ে না গিয়ে যেন অন্য দিক দিয়ে যায়, সেটার জন্য এই যুদ্ধটা অনেকেই শুরু করছেন। এরকম অনেক বক্তব্য কথাবার্তা আছে। এখন সেই সিরিয়াতে এরকম একটা নতুন পাইপলাইনের কথা ভাবা হচ্ছে। দেখেন, একটা পাইপলাইন প্রকল্প শুরু করে সেটাকে মানে বাস্তবায়ন করার জন্য কমপক্ষে 1.5-2 বছর, কমপক্ষে যদি সিরিয়াসলি কাজ করা হয় সময় দরকার। এখন
হরমুজ প্রণালীকে ব্যবহার করে এই যে নতুন পাইপলাইনের চিন্তা ভাবনা করা হচ্ছে, তার মানে কি হরমুজ প্রণালী আরো অনেক বেশি সময় ধরে বন্ধ থাকবে এটা মনে করছে? আমেরিকার গণমাধ্যম বলছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনী অর্থাৎ স্থলবাহিনী পাঠিয়ে ইরানে যে হামলা করার চিন্তা ভাবনা করছে, সেটাতে আমেরিকার পেন্টাগনের পরিকল্পনা হচ্ছে কয়েক সপ্তাহ দীর্ঘায়িত হবে। যেই যুদ্ধ 3 দিনের জন্য তারা শুরু করেছিল, সেই যুদ্ধ 3-এর সাথে একটা শূন্য বসেছে আজ পর্যন্ত। যেই যুদ্ধকে তারা স্থল হামলাটাকে কয়েক সপ্তাহ দীর্ঘায়িত হবে বলছে, সেটার সাথে কয়টা শূন্য যোগ হতে পারে? প্রশ্ন আসে না মাথায়? আসে। এজন্যই এই প্রশ্নটি ঘুরে ফিরে আসে যে এই যুদ্ধ যদি দীর্ঘায়িতই হয় এবং সেরকম ভাবেই যদি তারা এখন নতুন করে পরিকল্পনা সাজায়, তাহলে তুরস্ক এই যুদ্ধ থেকে কতটা দূরে থাকবে? দেখেন, প্রশ্ন একটা গতকাল থেকে ঘুরঘুর করছে, সেটা কি? সেটা হচ্ছে বিশ্বের সবচাইতে বড় অ্যাসেটের যে মালিক, বিশ্বের সবচাইতে বড় কি বলে এটাকে, ইনভেস্টমেন্টের যে মালিক, বিনিয়োগ ম্যানেজমেন্ট, যেটা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, ব্ল্যাক রকের সিইও, মালিক বললাম না, সিইও, ব্ল্যাক রকের সিইও ল্যারি ফিঙ্ক তুরস্কে এসেছেন। বড় মানের একজন জায়নবাদী এবং ইহুদি। এই যুদ্ধ চলাকালীন সময়ে তুরস্কে এসেছেন কেন? রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন, একান্ত বৈঠক। তুরস্কে WEF ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের স্পেশাল একটা মিটিং হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামটা কি জানেন? সবাই জানেন, কিন্তু একটা জিনিস হয়তো মাথায় নেই, সেটা হচ্ছে 2010 সালে এই গাজা ভূখণ্ডে যুদ্ধ নিয়ে, সেই সময়ে গাজাতে ইসরায়েল ব্যাপক পরিমাণে শিশু হত্যা করার কারণে সেটা নিয়ে তখনকার ইসরায়েলের সরকার প্রধানের সাথে বাকবিতণ্ডা হয়, সেইখানে তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ানের। তারপরে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ত্যাগ করে চলে আসেন এবং তিনি বলেছেন আমি আর কোনোদিন এই ফোরামে আসবো না, এবং তারপরে বহু বছর ধরে তুরস্কের কোনো প্রতিনিধি সেখানে যায়নি, এরদোয়ান তো জানি নাই। এখন সেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তুরস্কে এসে বৈঠক করছে, মিটিং করছে। কখন? যখন এই ইরান যুদ্ধ একেবারে সবচাইতে তীব্র সময়টা পার করছে, যখন এই ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের সবচাইতে যে অর্থনৈতিক হাব দুবাই, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এগুলো থেকে ইনভেস্টমেন্টগুলো, পশ্চিমা ইনভেস্টমেন্টই তো বেশি, এগুলোতে ইনভেস্টমেন্টগুলো নতুন হাব খুঁজছে, নতুন অভয়ারণ্য খুঁজছে। আর এই নতুন অভয়ারণ্যগুলো কখন দেয়া হয়, কিসের ভিত্তিতে দেয়া হয়? আপনি বাইরের থেকে, বিশেষ করে এই ধরনের যে বিনিয়োগগুলো আসবে, অথবা অর্থনৈতিক যে একটা ব্যাপক পরিমাণে নাড়াচাড়া হবে একটা দেশে, সেই দেশটা তখন ওই অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার জন্য অনেকগুলো চুক্তি করে। আমি অনেক সমালোচনা করি দুবাইয়ের, আবুধাবির, সংযুক্ত আরব আমিরাতের। কেন কেন সে ইসরায়েলের সাথে এত চুক্তি করছে? কিন্তু কাম টু হাবি দুবাই ইয়া হাবিবি আমরা যেটা বলি, অর্থাৎ দুবাই আজকে যে বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ একটা অভয়ারণ্য, নিরাপদ জায়গা, অর্থনৈতিকভাবে বলুন, তারপরে হচ্ছে আপনি সবকিছুর দিক থেকে, এই নিরাপত্তাটা কে দিচ্ছে? কিসের ভিত্তিতে দিচ্ছে? ইসরায়েলের সাথে চুক্তির কারণে। আব্রাহাম চুক্তি যদি না হতো, দুবাই হতো না। বলতে পারেন যে দুবাই তো আব্রাহাম চুক্তির আগেই হয়েছে। আব্রাহাম চুক্তির আগেই মোটামুটি আব্রাহাম চুক্তির কাছাকাছি লেভেলে এদের সম্পর্কটা ছিল। এখন সেই দুবাই, পরবর্তী দুবাই মধ্যপ্রাচ্যে কে হবে, এটা নিয়ে বহু জল্পনা কল্পনা। সৌদি আরব বলছে আমি হব, নেওম সিটি বানাবো। ট্রাম্প বলছে আমি গাজাকে পরবর্তী দুবাই বানাবো। মিশর বলছে আমি শারমাল শেখরকে হচ্ছে এরকম একটা কিছু করতে চাই। কাতার বলছে আমি হতে চাই। তুরস্ক বলছে আমিও তো খেলোয়াড়। এখন এই যে মধ্যপ্রাচ্য থেকে আপনি ফান্ডগুলোকে হচ্ছে নিরাপদ জায়গায় নিয়ে যাবেন, সেই নিরাপদ জায়গা খুঁজতেই আমার কাছে যেটা মনে হয়, এই ব্ল্যাক রকের সিইও তুরস্কে এসেছেন।
যদিও এখানে অনেকগুলো সিম্পল মানে কি বলে এটাকে সাধারণ করা যায়, এটাকে একেবারে সাধারণ করা যায়। ব্ল্যাক রকের সিইও তুরস্কে আসছে কারণ হচ্ছে তিনি একইভাবে একই সময়ে WEF ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামেরও হচ্ছে কো চেয়ারম্যান। যেহেতু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তুরস্কে একটা বৈঠক করছে, একটা মিটিং করছে, একটা সম্মেলন করছে, সুতরাং সে এখানে তো আসবেই, আর এখানে যেহেতু এসেছে এরদোয়ানের সাথে বৈঠক করবে। এটা হচ্ছে একেবারে সিম্পল এক্সপ্লানেশন। কিন্তু যেহেতু এখন একটা সিরিয়াস যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্য তছনছ হয়ে যাচ্ছে, সেহেতু এই সফরটাকে সিম্পল ভাবে দেখার সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে ন্যাটো আর 100 দিন পরে তুরস্কে তার শীর্ষ সম্মেলন করবে। ন্যাটোর শীর্ষ সম্মেলন হবে তুরস্কে 100 দিন পরে, মানে হচ্ছে 3 মাস 10 দিন পরে। এটা আজকে সিদ্ধান্ত হয় নাই, সিদ্ধান্তটা গত বছরই হয়েছে। এটা হবে ন্যাটোর দ্বিতীয় সম্মেলন, দ্বিতীয় শীর্ষ সম্মেলন তুরস্কের মাটিতে। এখন এই ন্যাটোর শীর্ষ সম্মেলনের আগেই তুরস্কে ন্যাটোর নতুন নতুন কতগুলো কমান্ড সেন্টার খোলা হচ্ছে। একটা হচ্ছে ব্ল্যাক সি অথবা কৃষ্ণ সাগরের এই যে সামুদ্রিক কমান্ড সেন্টার যেটা ছিল না, এটা নতুন করে একটা কৃষ্ণ সাগরের সামুদ্রিক বা মেরিটাইম কমান্ড সেন্টার খোলা হচ্ছে তুরস্কে। সিদ্ধান্তটা কখন এসেছে? হয়তো আগে থেকে এটা নিয়ে কাজ চলতেছিল, কিন্তু এই ধরনের পরিস্থিতিগুলো ওই স্লো চলা কাজগুলোকে ত্বরান্বিত করে, দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তুরস্কে এই নতুন কমান্ড সেন্টার খোলা হচ্ছে এমন একটা সময় যখন তুরস্কের একটা জাহাজে আক্রমণ হয়েছে এই কৃষ্ণ সাগরে। আক্রমণটা কে করেছে এটা নিয়ে কারো কোনো কথা নেই, কেউ জানে না কে করেছে। এটা নিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে কি বলে ইনভেস্টিগেশন চলছে। ওকে, কিন্তু ওই আক্রমণটার পরপরই এই কৃষ্ণ সাগরে হচ্ছে একটা নিরাপত্তা দরকার, সেখানে একটা ন্যাটোর অধীনে সামুদ্রিক কি বলে এটাকে ফোর্স দরকার। সেটা হচ্ছে এটা হচ্ছে তুরস্কের উত্তর দিকে কৃষ্ণ সাগরে। তুরস্কের দক্ষিণ দিকে কি আছে? ভূমধ্যসাগর। ভূমধ্যসাগরের তীরবর্তী শহর আদানাতে ন্যাটোর আরো একটা কমান্ড অফিস খোলা হচ্ছে নতুন করে। এখন প্রশ্ন, যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয় ইরাকের মতো অথবা আফগানিস্তানের মতো, 1 মাস 2 মাস না, কয়েক মাস অথবা কয়েক বছর, যদি আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল এই ধরনের পরিকল্পনাই করে এবং সেখানে যদি স্বল্প পরিসরে হলেও সেখানে যদি ন্যাটো যোগ দেয়, আমেরিকাকে সাপোর্ট দেওয়ার কথা বলে যে ঠিক আছে আমি সরাসরি যুদ্ধে যোগ দেব না, সেনাবাহিনী পাঠাবো না, কিন্তু তোমাকে লজিস্টিক সাপোর্ট দেব, যদি সেটাও হয় তাহলে সেই লজিস্টিক সাপোর্টের কমান্ড সেন্টার হবে কোথায়? প্রশ্ন কোথায়? ইরানের সবচেয়ে কাছের ন্যাটোর রাষ্ট্র, ন্যাটোভুক্ত দেশ কোনটি? তুরস্ক না গ্রিস নাকি সাইপ্রাস? প্রশ্ন আসবে। আবার এই দিক থেকে চিন্তা করলে সবচাইতে বড় এই ধরনের ফ্যাসিলিটিস বা সাপোর্ট দেওয়ার শক্তি এবং তার ভূখণ্ড, তার হচ্ছে অবকাঠামো ব্যাপক পরিমাণে প্রস্তুত আছে কোন দেশের? তুরস্কের নাকি গ্রিসের নাকি সাইপ্রাসের? আবার এটার সাথে আরো একটা প্রশ্ন, একই সাথে আজকে ইরান থেকে, ইরাক থেকে এবং আজারবাইজান থেকে তুরস্কে তেল গ্যাস আসে, যেটার পরিমাণ হচ্ছে প্রায় দৈনিক 3 থেকে 4 মিলিয়ন ব্যারেল। ওদিকে রাশিয়া থেকেও 2টা পাইপলাইনের মাধ্যমে কৃষ্ণ সাগরের নিচ দিয়ে তেল গ্যাস আসে। এই যে আসার বিষয়টা, তুরস্ককে এখন এই একদিকে ন্যাটোর ঘাঁটি টাটি এগুলো গড়া, অন্যদিকে এই ইরাকের তেল গ্যাস তুরস্কের মধ্য দিয়ে আসা, কুয়েতের তেল গ্যাস তুরস্কের মধ্য দিয়ে আসা, অথবা যদি ইরাকের এই গ্যাস পাইপলাইনকে বসরা নগরী পর্যন্ত বা কি বলে এই যে পারস্য উপসাগর পর্যন্ত নিয়ে গিয়ে সেখানের
দেশগুলোর সাথে এই পাইপলাইনকে সংযুক্ত করা হয়, তুরস্ক এবং সিরিয়ার মধ্য দিয়ে যদি এই পাইপলাইনগুলোকে টানা হয়, তাহলে এটাকে কি এভাবে বলা যায় যে একদিক থেকে তেল গ্যাসের এই পাইপলাইনের মাধ্যমে তেল গ্যাসের একটা, কিভাবে বলবো এটাকে, মোয়া দেখানো বলাটা হয়তো একটু বেশি অতিরঞ্জিত হয়ে যায়, তেল গ্যাসের এই সুযোগ দেখানো, অন্যদিকে ব্ল্যাক রকের মাধ্যমে এই অঞ্চলে তাদের যে সমস্ত, বিশেষ করে মধ্যপ্রাচ্য অঞ্চলে তাদের যে সমস্ত ইনভেস্টমেন্ট আছে, সেগুলোকে তুরস্কে বা ইস্তাম্বুলের, এই যে ইস্তাম্বুলে গত 4-5 বছর আগে তুরস্কের সরকার ব্যাপক পরিমাণে টাকা পয়সা খরচ করে ফাইন্যান্সিয়াল সেন্টার করেছিল ইস্তাম্বুল ফাইন্যান্স সেন্টার, ফিনান্স ম্যারকেজি, বিশাল বিশাল বিল্ডিং টিল্ডিং করে বড় বড় সেন্ট্রাল ব্যাংকগুলোকে নিয়ে এসে ব্যাপক পরিমাণে নিরাপত্তা দিয়ে করে রেখেছিল। সেখানে এখন এগুলোকে ট্রান্সফার করা সম্ভব। ব্ল্যাক রকের সিইওর সফরটাকে এভাবে কি মূল্যায়ন করা যায়? আবার একই সাথে ন্যাটোর এই নতুন নতুন অনেকগুলো কমান্ড সেন্টার খোলা, এই তিনটা দিয়ে কি মূল্যায়ন করা যায়? যে ইরান যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, এখান থেকে লজিস্টিক সাপোর্ট দেওয়া এবং সেটার বিপরীতে এই অর্থনৈতিক সাপোর্ট এবং এই তেলের সাপ্লাই এখান থেকে নিরাপদে ইউরোপে যাওয়া, এভাবে দেখা সম্ভব, অসম্ভব না। ওদিকে দেখুন, হরমুজ প্রণালী তো বন্ধ, নতুন করে হুথিরা বলছে তারা বাব আল মানদেব বন্ধ করে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে। যদি সেটাই হয়, তাহলে এই যুদ্ধে আরো অনেক দেশ যোগ দিবে না? দিতে বাধ্য হবে। গেল এই আজকে যে প্রশ্নটা নিয়ে আমরা এই আলোচনাটা শুরু করেছিলাম, সেটার উত্তর দিলাম। আমরা চাই আপনাদের কাছ থেকে এই যে লাইভ করছি, এই লাইভের হেডলাইন এবং থাম্বনেল কি হওয়া দরকার আপনারা জানাবেন, আপনারা লিখে দেন, সেই অনুযায়ী আমরা লাইভের পরে হেডলাইন এবং থাম্বনেল ঠিক করবো। আমরা আসলে এটা আগেই করতে পারি না, এজন্য আপনাদের কাছ থেকে সাপোর্ট চাই। আমাদের অনেক দর্শক আছেন যারা খুব চমৎকার চমৎকার ক্রিয়েটিভ হেডলাইন এবং থাম্বনেল দিতে পারেন। ইরানে নিহতের সংখ্যা বেড়ে আজকে 1 মাস পরে এসে দাঁড়িয়েছে 2076 জনে। 2076 জন। আহত হয়েছে 26,500 মানুষ। চিন্তা করা যায়? আজকে 100টা শহরে, ইসরায়েলের 100টা শহর আছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ। ইরান এবং হিজবুল্লাহর একযোগে হামলায় ইসরায়েলের 100টা শহরে সাইরেন বেজে উঠেছে। এটা একটা ইসরায়েলের জন্য বড় ঘটনা। এখন বলতে পারেন, ভাই ইরান এবং হিজবুল্লাহর আক্রমণে খালি সাইরেন বাজে, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না, কিসের কি, যা আছে সেটা দিয়ে সে করছে। কিন্তু যেই লোক ফুলসজ্জায় শোয়ার স্বপ্ন দেখে তারপরে ইউরোপ থেকে ইসরায়েলে এসেছে, সে যদি 15 মিনিট পর পরে শুধু সাইরেনের শব্দে ওই ফুলসজ্জা রেখে খালি বাংকারে যেতে হয়, বাংকারে যেতে যেতে যদি সে অসুস্থ হয়ে পড়ে, বাংকারে যাওয়া আসার মধ্যে যদি তার দিন কাটে, এটার কারণে সে যদি সাইকোলজিক্যাল অসুস্থ হয়, এটা ইরানের এবং হিজবুল্লাহর জন্য বড় একটা ব্যাপার। কারণ কি? কারণ দুনিয়ার সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী, সবচাইতে টেকনোলজি সম্পন্ন অস্ত্র নিয়ে লড়াই করছে এমন দুটো শক্তির বিরুদ্ধে যারা 40 বছরে কোনো ধরনের টেকনোলজি ডেভেলপই করার সুযোগ পায় নাই, মানে বাইরের থেকে, যেটা নর্মালি হওয়া উচিত, সেরকম সুযোগই পায় নাই। সুতরাং এই যুদ্ধটাকে এভাবে দেখা দরকার, এভাবেই তো দেখা দরকার। আজকে ট্রাম্প কি বলে যে আমার সেনাবাহিনী দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সেনাবাহিনী। তো সে সবচেয়ে শ্রেষ্ঠ সেনাবাহিনী নিয়ে কার সাথে লড়াই করছে? যে 40 বছর ধরে নিষেধাজ্ঞা প্রাপ্ত, তার সাথে লড়াই করছে। তো সেরকম একটা সেনাবাহিনীর বিরুদ্ধে যদি লড়াই করে ইসরায়েল বলছে যে প্রত্যেকটা ইসরায়েলি জনগণকে, প্রত্যেকটা মানুষকে আমি সর্বোচ্চ নিরাপত্তা দেবো, সেটার জন্য যত ফিলিস্তিনি মারা লাগে মারবো, যত ফিলিস্তিনি বাড়িঘর ধ্বংস করা লাগে করবে, এটাই তো সে বলে। তো সেখানে তারা যদি এই সাইরেনের শব্দে শুধু যাওয়া আসার মধ্যে থাকে, তাহলে এটা অবশ্যই ইরানের জন্য একটা বড় ঘটনা। এবারে এই 1 মাস পরে এসে আমরা কতগুলো হিসাব নিকাশ একটু দেখি। 1 মাস পরে এসে দেখেন, 1 মাসে মৃতের সংখ্যা তো বললাম, আহতের সংখ্যাও মোটামুটি বললাম। দেখেন
ইসরায়েলের আহতের সংখ্যা হচ্ছে প্রায় ৬,০০০-এর মতো, লেবাননে আহতের সংখ্যা প্রায় ৪,০০০-এর বেশি, ফিলিস্তিনে আহতের সংখ্যা, ফিলিস্তিনে নিহত হয়েছে ৪ জন, সিরিয়ায় নিহত হয়েছে 4 জন, ইরাকে নিহত হয়েছে এখনো পর্যন্ত প্রায় ১০০-এর কাছাকাছি, জর্ডানে নিহত হয়েছে আহত হয়েছে ২৮ জন, কুয়েতে নিহত হয়েছে ৬ জন, আহত হয়েছে মোটামুটি একটা ভালো সংখ্যক, কাতারে আহত হয়েছে ১৬ জন, সংযুক্ত আরব আমিরাতে নিহত হয়েছে ১১ জন। এই ১১ জন কারা চিন্তা করতে পারেন? সবাই বিদেশি। অর্থাৎ একটা আরব শেখও এই যুদ্ধে মারা যায় নাই। এই যে কুয়েতে মারা গেছে কারা? এরপরে ধরেন সৌদি আরবে মারা গেছে ২ জন, বাহরাইনে মারা গেছে ৩ জন, ওমানে মারা গেছে ৩ জন। আরবদের রক্ত এখনো পর্যন্ত এই যুদ্ধে ঝরে নাই। যুদ্ধে ঝরেছে যার এই যুদ্ধের সাথে কোনো সম্পর্ক নাই, যে এই যুদ্ধের কোনো একটা অংশ তো দূরের কথা কিচ্ছুই না, সেই অভিবাসীরা, সেই বিদেশি শ্রমিকরা এই যুদ্ধে মারা যাচ্ছে। আপনি আমি যুদ্ধ নিয়ে উৎফুল্ল করি, আমাদের দর্শক বলছে ভাই আমাকে একটু যুদ্ধে নিয়ে যান না, আমি যুদ্ধ দেখতে চাই। আসেন যুদ্ধ দেখেন, যুদ্ধ দেখেন। যুদ্ধ যদি দেখতে চান তাহলে যেই শ্রমিকটা মারা গেছে তার পরিবারের কাছে গিয়ে যুদ্ধ দেখেন, যেই শ্রমিকটা মারা গেছে তার সন্তানের কাছে, তার বাচ্চা শিশুটার কাছে গিয়ে যুদ্ধ দেখেন যদি যুদ্ধ দেখতে চান। যুদ্ধ নিয়ে মানে উৎফুল্ল হওয়ার কিছু নেই। অবশ্যই এখানে আপনি মাজলুমের পক্ষে থাকবেন, কিন্তু এটা চাওয়া দরকার যে এই যুদ্ধ যত তাড়াতাড়ি শেষ হয়। এই যুদ্ধে কোনো, কিভাবে বলবো, এই যুদ্ধ যেভাবেই শেষ হোক, এই যুদ্ধে কোনো পক্ষ বিজয় বলা সম্ভব না। হ্যাঁ, আমরা হয়তো তখন লাইভ করব, ভিডিও করব, ইরানের বিজয়, যদি ইরান বিজয় হয় ইরানের বিজয়, এটা বলবো হয়তোবা, কিন্তু দিন শেষে আপনার আমার যে উত্তেজনা না, ওইটা ওই জায়গা পর্যন্তই। তারপরে হচ্ছে আমাদের খুঁজতে হবে যে আমাদের কার কত ক্ষতি হচ্ছে, রাষ্ট্র থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায় পর্যন্ত। গেল এটা। এরপরে হচ্ছে ১ মাসের যুদ্ধে আমেরিকার খরচ কি হলো, কেমন পরিমাণ খরচ হলো আমেরিকার, সেটা একটু আপনাদেরকে দেখাই। এখনো পর্যন্ত শুধুমাত্র আমেরিকার খরচ হয়েছে বলা হচ্ছে $22 বিলিয়ন, যার অস্ত্রের জন্য শুধু খরচ হয়েছে, শুধুমাত্র গোলা বারুদে খরচ হয়েছে $4 বিলিয়ন। দেখেন এই যুদ্ধে শুধু অস্ত্রে আমেরিকার খরচ হয়েছে $22 বিলিয়ন। কি কি খরচ হয়েছে? এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর, অর্থাৎ এই যে মিসাইল যে মারতো না শুধুমাত্র ওই ইরানের ড্রোন ঠেকানোর জন্য, তাতে আমেরিকার খরচ হয়েছে $10 বিলিয়ন। প্রত্যেক দিন আমেরিকা যে টার্গেটগুলোতে গিয়ে আক্রমণ করে, বিমান উড়িয়ে নেয়, রিফুয়েলিং করে, তারপর সেখান থেকে মিসাইল মারে, সেটাতে টোটাল খরচ হয়েছে আমেরিকার $9.42 বিলিয়ন। এখনো পর্যন্ত আমেরিকার কথা অনুযায়ী 10,000-এর বেশি আক্রমণ করেছে। এরপরে হচ্ছে এই যুদ্ধ সম্পৃক্ত সেনাবাহিনীর বিভিন্ন যে খরচ, সেটা হচ্ছে $4 বিলিয়ন। টমাহক মিসাইল ৮০০টার উপরে টমাহক মিসাইল নিক্ষেপ করেছে, যেই ৮০০টার উপরে বা ৮০০টার মতো মিসাইলের দাম হচ্ছে $3.06 বিলিয়ন। এরপরে এই যে সে বড় বড় বোমারু বিমানগুলো নিয়ে এসেছে না, B1, B-52, B2, যেগুলো দিয়ে হচ্ছে বাংকার বাস্টার বোমাগুলো নিক্ষেপ করতো, সেই বোমারু বিমানগুলো দিয়ে ৩০টার মতো সে হামলা চালিয়েছে ৩০ বার। তাতে জাস্ট সেই ৩০ বারে খরচ হয়েছে $266 মিলিয়ন। টোটাল হচ্ছে ২৬ বা ২৭ বিলিয়ন ডলার গতকাল পর্যন্ত এই খরচ আমেরিকার। গেল এটা। এরপরে আমরা যাব আরেকটা ইনফোগ্রাফিকে। সেই ইনফোগ্রাফিকটা হচ্ছে এই হরমুজ প্রণালীতে কতগুলো জাহাজ এখনো পর্যন্ত আটকা আছে। কতগুলো? ১,৯০০। ১,৯০০ জাহাজ এখনো পর্যন্ত আটকা আছে হরমুজ প্রণালীতে, যার মধ্যে কার্গো জাহাজ হচ্ছে ৩২৪টি, এরপরে হচ্ছে পেট্রোলিয়াম এবং কেমিক্যাল প্রোডাক্টের জাহাজ আছে ৩১৫টা, এরপরে হচ্ছে শুধুমাত্র পেট্রোলিয়াম প্রোডাক্টের জাহাজ আছে ২৬৭টি, এরপরে তেলের ট্যাঙ্কার আছে ২১১টি, এরপরে নর্মাল কার্গো জাহাজ আছে ১৭৭টি, কন্টেইনার শিপ আছে ১৭৪টি, এলপিজি আছে
98টি এরকম ভাবে জাহাজ। এখন ওই যে একটা কথা আজকে শুরুর দিকে বলছিলাম না যে পাকিস্তান এবং ইরানের সাথে চুক্তি হয়েছে, সে যেই চুক্তির একটা অংশ হিসাবে পাকিস্তানের ফ্ল্যাগ লাগিয়ে তারপরে হচ্ছে ডেইলি 2টা জাহাজ যেতে পারবে, এরকম ভাবে 20টা জাহাজের অনুমতি দিয়েছে। 20টা জাহাজ যেতে লাগবে 10 দিন, তাই না? 50টা জাহাজ যেতে লাগবে 25 দিন, 100টা জাহাজ যেতে লাগবে 50 দিন। এভাবে যদি এই 2000 জাহাজ যায় তাহলে সময় লাগবে কতদিন? বুঝতে পারছেন বিষয়টা? কিসের মধ্যে পড়তে যাচ্ছি আমরা? গেল এটা। এরপরে লেবাননের যে বিষয়টা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে লেবাননের এই যে লিতানি নদীর উপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9টা ব্রিজ সবগুলো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। সবগুলো ইসরায়েল ধ্বংস করে দিয়েছে ব্রিজ। এখন বলেন যে এই ব্রিজগুলো ধ্বংস করার মানে কি? এই ব্রিজগুলো ধ্বংস করা মানে হচ্ছে এই ম্যাপের নিচের দিকে, অর্থাৎ এই ব্রিজগুলোর নিচের দিকে, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দিকে লেবাননের সেনাবাহিনী যেতে পারবে না। হিজবুল্লাহ তো দক্ষিণ দিকে আছে, হিজবুল্লাহর সাথে তার সে লড়াই করবে, কিন্তু লেবাননের সেনাবাহিনী বা বড় ধরনের সাপোর্ট ওই দিক থেকে আসবে না। তার মানে হচ্ছে সেই লিতারি নদীর দক্ষিণ দিকটা দখল করে নিয়ে যাচ্ছে। এই যুদ্ধে হিজবুল্লাহর লাভ হচ্ছে। যত যুদ্ধ হয়, এই হিজবুল্লাহর বলতেছি, ইসরায়েলের লাভ হচ্ছে। যত যুদ্ধ হয় ইসরায়েল সম্প্রসারণ করে। ইসরায়েলের পররাষ্ট্র নীতিটাই হচ্ছে এই সম্প্রসারণ নীতি, অর্থাৎ আমি আমার জায়গা বাড়াবো, এটার জন্য যা দরকার, এটার জন্য যাকে বসে আনা দরকার, যার সাথে লিয়াজো করা দরকার, যারে তেল মারা দরকার, যারে ব্ল্যাকমেল করা দরকার, যার সাথে যুদ্ধ করা দরকার, যার সাথে চুক্তি করা দরকার, সব আমি করব। এটা হচ্ছে ইসরায়েলের একটা ফরেন পলিসি। এখন আসুন এই তেল নিয়ে কে কতটা ঝামেলায় আছে। ইউরোপের দেশগুলো পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগরের অর্থাৎ এই হরমুজ প্রণালীর ভিতর দিয়ে আসা তেলের উপরে কতটা নির্ভরশীল। গ্রিস হচ্ছে 36% নির্ভরশীল। গ্রিসে এত নির্ভরশীল হলো, গ্রিসে ঝামেলা হবে না। কেন ঝামেলা হবে না? কারণ গ্রিসের হচ্ছে ওই ভুতুরে বহর আছে, অর্থাৎ ছায়া বহর যদি বলি, মানে গোপন কিছু নৌ জাহাজ আছে যেগুলো দিয়ে সে চুরি করতে পারে তেল বা চোরা চালানি ভালো করতে পারে আর কি গ্রিস। এরপরে হচ্ছে লিথুয়ানিয়া 32%, তার টোটাল যে এনার্জির দরকার তার 32% এটার উপর নির্ভরশীল, $7 বিলিয়ন। পোল্যান্ড হচ্ছে 30% তার টোটাল প্রয়োজনের গালফের উপরে। গালফ বলতে এখানে বেশিরভাগই হচ্ছে এই কোন দেশ? কাতার। তারপরে হচ্ছে সার্বিয়া, বুলগেরিয়া, স্লোভেনিয়া, ইটালি, আলবেনিয়া, ফ্রান্স, আয়ারল্যান্ড। ঠিক আছে? এই যে দেশগুলো, এখন দেখেন এই দেশগুলো এতটা নির্ভরশীল এখানে তেল এবং গ্যাসের উপরে, এতটা নির্ভরশীল, কোত্থেকে নিয়ে আসবে? রাশিয়ার থেকে বলবেন, তাই না? রাশিয়ার একটা খবর আমরা গতকালকে দেখেছি যে রাশিয়ার তাস নিউজ এজেন্সি বলছে 1 এপ্রিল থেকে রাশিয়া তার তেল গ্যাস রপ্তানি বন্ধ করে দেবে। এটা কতটা সঠিক জানি না, তবে এরকমটা যদি হয় তাহলে এটা একটা বড় ধরনের ধাক্কা ইউরোপের জন্য। আবার ইউক্রেন এই যুদ্ধের নতুন প্লেয়ার হিসেবে আবির্ভাব। ইউক্রেনের এই আবির্ভাবকে আপনি কিভাবে দেখবেন? ইউক্রেনের প্রেসিডেন্ট গিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এদের সাথে চুক্তিও করে এসেছে যে আমি তোমাকে অ্যান্টি ড্রোন টেকনোলজি দেবো। ইরানের ড্রোন কিভাবে ঠেকাতে হয় আমার চেয়ে বেশি কেউ জানে নাকি? কারণ হচ্ছে ইরানের ড্রোন সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে রাশিয়ায়, এবং রাশিয়ার সেই ড্রোন ঠেকিয়েছি আমি, এটা বাস্তব কথা। সেটার বিরুদ্ধে সে কি পাবে? ইরানের ড্রোন ঠেকানোর জন্য কি করছে? এই দেশগুলোতে গিয়েছে। এখন সিম্পল ভাবে যদি দেখা হয়, এই ইউক্রেন ইসরায়েলের সাথে এই যুদ্ধে নাই, তাই না? তাই তো, ইসরায়েলের সাথে এই যুদ্ধে নাই, সে ভিন্নভাবে গিয়ে নিজের মতো করে আরব দেশগুলোর সাথে চুক্তি করে এসেছে, এটাই তো মনে হয়। কিন্তু আপনি দেখেন ইরানের ড্রোনের বিরুদ্ধে জেলেনস্কির যে পদক্ষেপ, সেটা ইউক্রেন এই যুদ্ধে সরাসরি অংশ নিচ্ছে, সেই অর্থেই আসে। আবার এদিকে এই ইসরায়েল গোয়েন্দা হামলা চালাচ্ছে বিভিন্নভাবে। গোয়েন্দা হামলা চালাচ্ছে বলতে সে মনে করছে বা তার দাবি যে লেবাননে
সে যে হামলাগুলো চালাচ্ছে সেই হামলার পেছনে তার অনেক যুক্তি আছে। সে লেবাননে কিন্তু ব্যাপক পরিমাণ হামলা চালাচ্ছে, লেবাননের চার্চে টার্চে হামলা করে অবস্থা খারাপ করে দিয়েছে, টেলিভিশন চ্যানেলে হামলা করেছে, লেবাননের 3টা টেলিভিশন চ্যানেলে হামলা করেছে, সাংবাদিকদেরকে মেরেছে, লাইভ করতেছে ঠিক সেই সময় মেরেছে, এবং মারার পরে বলছে কি এই সাংবাদিক হচ্ছে হিজবুল্লাহর গোয়েন্দা, সে সাংবাদিকতা করার সাথে সাথে আসলে আমাদের এই ট্যাঙ্কগুলোর লোকেশন দিচ্ছে হিজবুল্লাহর কাছে, সুতরাং তাকে মারা দরকার। হতেও পারে এরকমটা যে সাংবাদিকতা করার কাজ সাথে সাথে হচ্ছে ভিডিও ফুটেজ শেয়ার করতেছে, লাইভ দেখাচ্ছে, কিন্তু তাদের সাথে একটা যোগাযোগ থাকতেই পারে। ইসরায়েলের সবকিছু নিয়ে সে যুদ্ধ করছে না, সাংবাদিক বলেন, অমুক বলেন, সমুক বলেন, সবকিছু নিয়ে এও তো করতেছে। তো সে সেখানে সাংবাদিক মারছে, গোয়েন্দার কথা বলছে। আবার ওদিকে গোয়েন্দাগিরি, অর্থাৎ এই যে ইরানের যুদ্ধ ড্রোনগুলোকে ঠেকানোর যে টেকনোলজি, গোয়েন্দা টেকনোলজি, সেটা কে দিচ্ছে? ইউক্রেন দিচ্ছে। দেশ ভিন্ন ভিন্ন, অনেক দূরের দেশ, কিন্তু লক্ষ্য একই। আপনি এটাকে কিভাবে দেখবেন? যেভাবে দেখেন, সিদ্ধান্ত আপনার, ডায়লগ আপনার। এরপরে এটার পরে আরেকটা জায়গাতে যাওয়া দরকার আমাদের। সেই জায়গাটা কোনটা? সেই জায়গাটা হচ্ছে যে এই যুদ্ধে আমেরিকার প্রেসিডেন্টের শেষ পর্যন্ত কি হবে, কারণ সে দিন যত যাচ্ছে ততটাই সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। গতকালকে সে লাইভে প্রেস ব্রিফিং করার সময় কি কারণে যেন হঠাৎ করে তার হাতের কাছে একটা কলম আসলো এবং সে কলম নিয়ে 5 মিনিট বক্তব্য দিল। জাস্ট কলম, এটার সাথে যুদ্ধের কোনো সম্পর্ক নাই, কোনো কিছু নাই। এটা নিয়ে অনেকের এখন প্রশ্ন যে আসলে ট্রাম্পের মেন্টাল পরিস্থিতি কতটা সঠিকভাবে আছে, এবং আমেরিকার মধ্য থেকে এখন বড় বড় রাজনীতিবিদরাই বলছেন যে ট্রাম্প এপস্টাইন ফাইলের কাছে পুরোপুরি আটকা, এবং এই আটকা থাকার কারণে আসলে এই যুদ্ধে সে কোনো ধরনের যুক্তি, কোনো ধরনের কৌশল, কোনো ধরনের হচ্ছে পরামর্শ না নিয়ে সেই যুদ্ধ জড়াচ্ছে। কারণ হচ্ছে এখানে সে আটকা, হাত পা বাঁধা না হলে যে হ্যাঁ ঠিক আছে এখানে আমার সম্ভাবনা নাই, আমি জিততে পারবো না, করবো না যুদ্ধ, হাত পা বাঁধার কারণে ওই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই, যে হ্যাঁ অথবা না বলার সুযোগ নাই, এরকম একটা ব্যাপার। এর মধ্যে আমেরিকাতে আবার ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে, ব্যাপক। গতকালকে আমেরিকার 50টা অঙ্গরাজ্যের সবগুলোতে প্রায় 32,000 শহরে বিক্ষোভ হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। আমেরিকার ইতিহাসে সবচাইতে বড় বিক্ষোভ একদিনে এটা হয়েছে। এই জিনিসগুলোকে বিভিন্নভাবে দেখা দরকার। এই যুদ্ধে কি মার্কিন পরমাণু অস্ত্রের আঘাত করবে? এই প্রশ্ন সবার। এই যুদ্ধে আঘাত করবে কি করবে না, এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে দেওয়া কঠিন। চীন রাশিয়া কতটা জায়নিস্ট, তারা পৃথিবীর নিয়ন্ত্রণে গেলে ইসরায়েলকে কি আমেরিকার মতো সাহায্য করবে? যদি এই বিশ্ব ব্যবস্থা সিস্টেম ভেঙে যায় তাহলে এটা বাংলাদেশের জন্য কত বড় সিকিউরিটি থ্রেট হতে পারে? বড় প্রশ্ন, এটার উত্তর এই মুহূর্তে দেওয়া সম্ভব না। জ্বালানি সংকট আরো তীব্র আকার ধারণ করলে এটা চীনের জন্য কতটুকু ক্ষতিকর হবে, এবং চীন রাশিয়া থেকে এটা পোষাতে পারবে কিনা? পুরোপুরি পোষাতে না পারলেও অনেকটাই পোষাতে পারবে। আমেরিকা ইসরায়েল ধ্বংস না হলে পৃথিবীতে কখনোই শান্তি আসবে না। ইরানে যদি পারমাণবিক হামলা করা হয় তাহলে এর প্রতিক্রিয়া কি হবে? আমি মনে করি না যে ইরানে ব্যাপক পরিমাণে একটা পারমাণবিক হামলা চালানো হতে পারে। তুরস্ক কোন পক্ষে যুদ্ধে জড়াবে? মানিকগঞ্জ থেকে বলছেন তুরস্কে কোন পক্ষে যুদ্ধ জড়াবে। আমার আলোচনা তাহলে আপনি শুনেন নাই। দুটো ইহুদি, আমেরিকা নিজেই তো অস্ত্র তৈরি করে, তাহলে তো এত টাকা খরচ না হওয়ার কথা না। সে তো অস্ত্রে প্রচুর টাকা লাভে বিক্রি করে। দেখেন, অস্ত্র তৈরি করেন, আপনি একটা জিনিস তৈরি করেন, আপনার বাসায় হচ্ছে আপনি ধান তৈরি করেন, মানে ধান উৎপাদন করেন, চাষ করেন, চাষ করতে আপনার খরচ হচ্ছে না, আপনি সেই ধানটা বিক্রি করবেন, বাজারে বিক্রি করবেন, লাভে বিক্রি করবেন, ওকে ঠিক আছে। আপনি মনে করেন মন 1,000 টাকায় বিক্রি করতেছেন। এখন আপনার উৎপাদিত ধান যদি 50,000 মন ধান যদি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, তার মানে কি আপনার 50,000 টাকা লস হল। এটা বিষয়টা হচ্ছে এরকম আর কি। রাহুল পানিতে ডুবে মারা গেছে, এটা কি জানি না। তুরস্ক যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করে তাহলে সৌদি, কাতার, আমিরাত, জর্ডান, সিরিয়া একত্রিত হবে এবং ইরানের বিরুদ্ধে যুক্ত হবে ইনশাআল্লাহ, এক দর্শক বলেছেন। এরপরে তুরস্ক এই যুদ্ধে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, এটা দিতে পারেন। চীন রাশিয়া কতটা জায়নিস্ট, এই প্রশ্ন। তারপরে হচ্ছে হেডলাইন দিয়েছেন এটা এক দর্শক। আমেরিকা এই যুদ্ধে যত খরচ হোক না কেন ওই মুনাফিক সুন্নি দেশগুলো দিয়ে দিবে।
তুরস্ক ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে ইনশাল্লাহ, এক দর্শক বলেছেন। নিজেই আবার ফ্যাক্ট চেকিং করে বিক্রি করেন, কিন্তু নিজের শেয়ার করা কন্টেন্ট সেই ফ্যাক্ট চেকে দেখা যায় না, বরং ক্লিক বেট টাইপ চ্যানেল থেকে চটকদার অপতথ্য এনে বাঙালি সাবস্ক্রাইবারদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই কথাটা সঠিক না। এই কথাটা যে দর্শক বলেছেন সেই দর্শক নিজেকে এইখানে হচ্ছে আমাদের এই লাইভে একটু নিজের ইয়া পাওয়ার জন্য, কি বলে, হাইলাইট হওয়ার জন্য এই কথাটা বলেছেন। আমাদের যারা দর্শক আছেন, আমাদের যারা বিজ্ঞ কি বলে পরামর্শক এবং কন্ট্রোলার যদি বলি আছেন, তারা এটা সবসময় কন্ট্রোল করেন। দেখেন, হ্যাঁ, আমাদের দুই একটা এরকম ভাবে হয় যে দুই একটা ভুলে চলে আসে ব্যাপক পরিমাণে অপতথ্য ছড়ানোর মাধ্যমে, যেখানে ট্রাম্প নিজে হচ্ছে ব্যাপক পরিমাণে হচ্ছে মিথ্যা তথ্য ছড়ায়, সেখানে আপনি আমি কতটা চেক করতে পারবো। তারপর আমরা সর্বোচ্চভাবে চেক করি, 99% আমরা চেষ্টা করি ফ্যাক্ট চেকিং করে বা সত্য তথ্য যাচাই করে দিতে, দেরি হলেও। সুতরাং এই কথার কোনো ভিত্তি নাই। আর যেহেতু আপনি ফ্যাক্ট চেকিং এর কথাটা বললেনই, সেহেতু এটাও দর্শকদের কাছে বলে যাই, আমাদের ফ্যাক্ট চেকিং কোর্স চলছে, নতুন কোর্সে ভর্তি চলছে। আপনারা যদি নতুন কোর্সে ভর্তি হতে চান, আমি এই লাইভের পরে ডিসক্রিপশনে বিস্তারিত তথ্য দিয়ে দিব, সেখান থেকে ভর্তি হতে পারেন। ফ্যাক্ট চেকিং এটা দরকার, এটা জীবনের সব জায়গায় দরকার। টেকনোলজি যত সামনে যাবে আপনার ফ্যাক্ট চেকিং করতে হবে। সৌদি আরব যদি যুদ্ধে জড়িয়ে যায়, পাকিস্তান কি যুদ্ধে জড়িয়ে যাবে? সৌদি পাকিস্তান চুক্তির জন্য জড়িয়ে যাবে, তো অবশ্যই জড়িয়ে যাবে, পুরোপুরি না হলেও অনেকটাই জড়িয়ে যাবে। এই হচ্ছে একই ধরনের প্রশ্ন করে মোটামুটি ইরানের জন্য কি এমন করেছে, বাংলাদেশ ইরানের জন্য কি এমন করেছে যার জন্য ইরান বাংলাদেশের জাহাজ ছাড় দিচ্ছে? কি এমন করেছে এটা বুঝতে পারবেন যদি যুদ্ধটা শেষ হয় তারপরে। এর আগে হয়তো এটা ইয়াটা বোঝা কঠিন হবে, কিন্তু যুদ্ধটা যদি শেষ হয় তারপরে বুঝবেন যে বাংলাদেশ ইরানের জন্য কি করেছে। এখন বললাম না। এই যুদ্ধে ইরান একটা মাজলুম দেশ, তারা এর শিকার। আমেরিকা ও ইসরায়েল আক্রমণকারীদের ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। তুরস্ক একটি দায়িত্বশীল, বিবেক সম্পন্ন, উদীয়মান সামরিক শক্তির দেশ, কাজেই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া দরকার। থ্যাংক ইউ। এটা আমারও মত, আমারও কথা যে তুরস্কের ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া দরকার। তুরস্ক যেই জোটে এবং যেই অবস্থানে আছে সেখান থেকে তার সিদ্ধান্ত নেওয়া সহজ না, কিন্তু তার ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া দরকার। সর্বশেষ কিছু খবর বলে তারপরে হচ্ছে আজকের লাইভটা শেষ করব। সর্বশেষ খবরের মধ্যে হচ্ছে ইরান আমেরিকার একটা কি বলে, ইরান আমেরিকার একটা বড় ধরনের এই যে গোয়েন্দা এবং কমান্ড এবং কন্ট্রোল বিমান ধ্বংস করেছে। এটা ছিল গত 2 দিনের সবচাইতে বড় খবর। AWACS বিমান, AWACS বিমান, যেটা যেই বিমানটাই কি করে, এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ আকাশে থেকে সে ওয়ার্নিং দিতে পারে, কন্ট্রোল করতে পারে, সবকিছু ওখান থেকে নিয়ন্ত্রণ করতে পারে, যুদ্ধ নিয়ন্ত্রণ করতে পারে, এরকম একটা বিমান ইরান ধ্বংস করেছে। এটা ধ্বংস করা মানে হচ্ছে কি জানেন? মানে হচ্ছে উড়ন্ত একটা সামরিক হেডকোয়ার্টার ধ্বংস করে দেয়া। নতুন করে এখন আরো বিমান নিয়ে আসতে চাইছে। এছাড়াও তো অনেকগুলো, প্রায় 6-7টা KC-135 রিফুয়েলিং বিমান ধ্বংস করেছে ইরান, এটা তো আমরা জানি। তারপরে F-35 বিমান ধ্বংস করেছে, এরপরে F-16 ধ্বংস করেছে, F-15 ধ্বংস করেছে, F-18 ধ্বংস করেছে। সুতরাং এই যে বিমানগুলো ধ্বংস করা, যেমন ধরুন E-3 সেন্ট্রি বিমান বা যেটাকে AWACS বিমান বলা হয়, এটা কেন হচ্ছে এই ধরনের যুদ্ধের জন্য খুবই গুরুত্বপূর্ণ জানেন? কারণ হচ্ছে আপনি শত্রুর আকাশে যখন কন্ট্রোল থাকবে আপনার, ওই আকাশের কাছাকাছি গিয়ে সেখান থেকে আপনি এই যুদ্ধটাকে কাছ থেকে সাথে সাথে নিয়ন্ত্রণ করতে পারেন এবং সাথে সাথে হচ্ছে আপনি কমান্ড করতে পারেন। এবং আপনার যদি দূরে থাকা কমান্ড সেন্টারগুলো ধ্বংস হয় তাহলে আপনি আকাশ থেকে এটা করতে পারেন। সেই জায়গাতে আঘাত এনেছে ইরান। এটাকে আপনি কতটা ছোট করে দেখবেন? বুঝছেন? তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে ছোট করে দেখার নাই। এগুলো বললে অনেকে আবার হচ্ছে বিভিন্ন রকমের মূল্যায়ন করেন। আজকে 30 দিনের সর্বশেষ খবর হচ্ছে তেহরানে আজকে সকালে আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণে ব্যাপক বিস্ফোরণ হয়েছে। কমপক্ষে 1 ডজনের মতো মানুষ নিহত হয়েছে
রেসিডেন্সিয়াল এরিয়া, শাফট শহরের রেসিডেন্সিয়াল এরিয়া অর্থাৎ আবাসিক এরিয়াতে হামলা হয়েছে, এরকম খবর এসেছে। ইরানিয়ান ফার্স্ট নিউজ এজেন্সি বলছে যে ইসরায়েল এবং আমেরিকার আঘাতে সাদাত আবদ যে এলাকা, সেই এলাকায় সাধারণ মানুষের উপরে হামলা হয়েছে। এছাড়াও কমপক্ষে ওই এলাকার হামলায় 3 জন মানুষ আহত হয়েছে। এর বাইরে ইরানের বুশাহের প্রদেশে পানি সাপ্লাই ফ্যাসিলিটিস বা পানি সাপ্লাই সেন্টার যদি বলি, সেখানে আক্রমণ হয়েছে। একই সাথে আক্রমণ হয়েছে আরেকটা পানি সাপ্লাই সেন্টার, আক্রমণ হয়েছে খুজেস্তান প্রদেশে। ইরান বলছে যে আমেরিকা এবং ইসরায়েল ইরাকে থাকা তাদের যে প্রক্সি সংগঠন আছে, তাদের প্রক্সি সংগঠন কারা? হাসদি সাব্বির উপরে আমেরিকা আক্রমণ করেছে বলে জানিয়েছে ইরান। এদিকে ইরানের প্রেস টিভি আজকে একটা লিস্ট শেয়ার করেছে, যে লিস্টটাতে বলা হচ্ছে যে ইরানের বিপ্লবী গার্ড এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, এই দেশগুলোর পানি, তেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সাপ্লাই কেন্দ্রগুলোতে আক্রমণ করবে। একেবারে লিস্ট ধরে ধরে তারপর বলেছে যে অমুক দেশের এই সাপ্লাই কেন্দ্র, অমুক দেশের এই সাপ্লাই কেন্দ্র, অমুক দেশের এই সাপ্লাই কেন্দ্রে আমরা আক্রমণ করব। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলো সাগরের পানি লবণমুক্ত করে খায় এবং সেজন্য এই পানি লবণমুক্ত করার যে সেন্টারগুলো সেগুলো গুরুত্বপূর্ণ। ইরান বলছে আমি সেগুলোতে আক্রমণ করব। কে বলছে? ইরানের বিপ্লবী গার্ড এবং প্রেস টিভি সেটা শেয়ার করেছে। ওদিকে ইরানে আজকে একটা টেলিভিশন সেন্টারে আক্রমণ হয়েছে। টেলিভিশন সেন্টারটা হচ্ছে আল আরাবি টেলিভিশন চ্যানেলের। আল আরাবি টেলিভিশন চ্যানেলটা হচ্ছে কাতারের রাষ্ট্রীয় টাকায় চলা কাতার ভিত্তিক একটা টেলিভিশন চ্যানেল। সেই টেলিভিশন চ্যানেলের ইরানের অফিসে আক্রমণ করেছে কে? আমেরিকা এবং ইসরায়েল। বিষয়টা বুঝতে পারছেন? যদিও কাতারের পক্ষ থেকে বলা হয়েছে বা ওই টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে কেউ হতাহত হয় নাই। ওদিকে ইরানের সেনাবাহিনী বলছে যে তারা তাদের আক্রমণে একটা ইসরায়েলের ইলেকট্রনিক ওয়্যারফেয়ার এবং রাডার সেন্টার ধ্বংস করেছে। এটা কোথায়? এটা হচ্ছে ইসরায়েলের ইলিয়াত অঞ্চলে। এছাড়াও হাইফা পোর্ট সিটিতে আরেকটা অ্যারোস্পেস কমপ্লেক্সে আঘাত করেছে ইরান, এটা ইরান বলছে। আর বেন গরিয়ন এয়ারপোর্টের কাছে একটা জ্বালানির স্টোরেজে বা জ্বালানির ডিপোতে আক্রমণ করেছে ইরান। এগুলো হচ্ছে ইরানের দাবি। ওদিকে ইরানের পক্ষ থেকে এখন খুব বড় করে বলা হচ্ছে যে তারা পরমাণু সমৃদ্ধ না করার যে চুক্তি, সেই চুক্তি থেকে বেরিয়ে যাবে। এনপিটি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। এখনো পর্যন্ত বেরিয়ে যায়নি। এটা নিয়ে বহুদিন ধরে বিভিন্ন ধরনের গল্প কথা আমরা শুনেছি, কিন্তু এখনো পর্যন্ত ইরান বেরিয়ে যায়নি সেই চুক্তি থেকে। তবে এখন বেরিয়ে যাওয়ার কথা বলছে। আর যদি ইরান সেটার থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যায় তাহলে আমরা বলতে পারি পরবর্তীতে পরমাণু খেলা বাড়তে পারে। এই কথা বলে এখানেই রাখছি। যেই সমস্ত বিষয়গুলো আমি এখানে বলতে পারিনি সেগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে দেখতে পারেন। যারা টেলিগ্রাম চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে সেটার সাথে যুক্ত হতে পারেন। সেখানে আমরা প্রতিনিয়ত মোটামুটি আমাদের সাধ্য অনুযায়ী বিশ্ব সংবাদ দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন।